শুভ সকাল। দর্শক নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে মঙ্গলবার সকালে বাংলাদেশে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। পুরো আয়োজনের সাথে থাকছে আজমির হাসান কনক, থাকছি টিনা নন্দীও। 1 ঘন্টা ধরেই থাকছি আমরা আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ এই চমৎকার সকালবেলা এবং শুভ সকাল দিয়ে তো শুরুই করলাম। যদিও দেশের বাইরে যারা রয়েছেন প্রত্যেকের জন্যই সকাল নয়, তবু আগামী যে সকালটা আসছে, নতুন দিনে যে সূর্য উঠবে তার জন্যই শুভকামনা জানিয়ে রাখলাম এবং আনুষ্ঠানিকভাবেই শুরু করলাম আর কি আজকের আমাদের এই সকালের আয়োজন। বলতে চাই যে যারা এখন আমাদের সাথে সবসময় আমাদের সাথে জড়িয়ে থাকেন, আমরাও আপনাদের মধ্যে ছড়িয়ে যাই যে সম্পর্কের টানে, সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে আমরা মুগ্ধ করার চেষ্টা করি এবং আপনাদের কাছ থেকে আমরা অনুপ্রাণিত হওয়ার যে অকৃত্রিম চেষ্টা সেটাও অব্যাহত থাকে। তাই আপনাদেরকে বলছি, ফেসবুকে এই সম্পর্কটাকে আরও একটু আমরা সুন্দর করব, আরও বেশি আন্তরিক করব। তাই আপনি আপনার মূল্যবান মতামতগুলো আমাদেরকে ফেসবুকে জানাবেন। এছাড়া আপনার ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। facebook.com/সকালের বাংলাদেশ। সকালবেলা উঠে কী করছেন সব কিছুই জানতে আমরা আগ্রহী। আর এই মুহূর্তে জানাতে যেটি আগ্রহী সেটা হচ্ছে সারা বাংলাদেশে যে আয়োজনগুলো আপনার জন্য অপেক্ষা করছে, যেখানে আপনি চলে যেতে পারেন নিজে বা স্বজনকে নিয়ে, সেরকম একটা আয়োজন দিয়ে শুরু করছি এবং তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশকেই জানাবো, সারা বাংলাদেশের আয়োজনগুলোকেই আপনাদের কাছে পৌঁছে দেবো। ঢাকায় ইন্টারনাল অডিট, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল এই বিষয়ে ডিএসসি ট্রেনিং একাডেমিতে চলছে 5 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। বিকেল 3টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে এই কর্মশালা এবং এটি 29শে মে পর্যন্ত চলবে। 19শে মে পর্যন্ত চলবে। নিঃসন্দেহে ভালো একটি আয়োজন, আপনারা অংশগ্রহণ করবেন এবং এখান থেকে যারাই অংশগ্রহণ করলেন আমাদেরকে আরেকটু বিস্তারিত কিন্তু জানাতে পারেন। ঢাকার আরও একটি আয়োজনের খবর জানাবো, যেটি বেশ 2-3 দিন ধরেই জানাচ্ছি। আন্দিয়াস প্রসেসে চলছে। ঢাকার আন্দিয়াস প্রসেস ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে বিয়ন্ড দ্য হরাইজন শীর্ষক তরুণ শিল্পী পারভেজ হাসান রিগানের প্রথম একক চিত্র প্রদর্শনী। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত এটি চলছে এবং প্রদর্শনীটি সবার জন্য খোলা থাকছে, যেটি 24শে মে গিয়ে শেষ হচ্ছে। আরও একটি আয়োজনের কথা জানাবো। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার এক নম্বর গ্যালারিতে শুরু হয়েছে 3 মাস ব্যাপী 96 জন শিল্পীর 141টি পেইন্টিং ও 10টি ভাস্কর্য সহ মোট 151টি শিল্পকর্ম প্রদর্শনী। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিন ও শুক্রবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলছে। অনেক বড় আয়োজন, অনেক দিন ব্যাপী, নিশ্চয়ই চলে যেতে পারবেন সেখানে। আরও একটি আয়োজন যেটি ঢাকার, তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাহিত্য সংগঠন চিরকুটের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী সাহিত্য বিষয়ক কর্মশালা। আজ প্রথম দিন ছন্দ অলঙ্কার এবং বাংলা কবিতা বিষয়ে কবি তারেক রেজা এবং মধ্যযুগের কাব্য রস ও রসিকতা বিষয়ে গবেষক জাভেদ হোসেন প্রশিক্ষণ দেবেন। চলবে 19শে মে পর্যন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মশালা হতে যাচ্ছে, তাই যাদের হাতে একেবারে খুব বেশি কাজের চাপ নেই কিংবা যাদের চাপও রয়েছে, আমি বলবো একটু সময় সুযোগ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে যেতে পারেন। এখান থেকে অনেক কিছু গ্যাদার করা যাবে। এবারে চট্টগ্রাম, যারা চট্টগ্রামে রয়েছেন তাদের জন্য একটি আয়োজনের খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের যৌথ আয়োজনে চলছে 5 দিন ব্যাপী ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স এবং এই কোর্সটি পরিচালনা করবে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল। চলবে 19শে মে পর্যন্ত। কাজেই যারা ফিল্ম নিয়ে আগ্রহী, সিনেমা সম্পর্কে জানতে চান, ওটা চলে যেতে পারেন সেখানে। চায়ের নগরী সিলেটে চলে যাই। সিলেটের আয়োজন সিলেট শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের আয়োজনে চলছে 2 দিন ব্যাপী পথনাটক এবং সেমিনার। এই অনুষ্ঠানের আজ শেষ দিন, অর্থাৎ গতকাল ছিল, আজ হবে। গতকাল যারা মিস করেছেন কিংবা করেননি, আজও কিন্তু চলে যেতে পারেন। শেষ দিন, নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ কিছু রয়েছে ওখানে। এবারে সিলেট, যারা সিলেটে রয়েছেন তাদের জন্য একটি আয়োজনের খবর জানাবো। নগরীর পূর্ব শাহী ঈদগাহ টিবি গেটস্থ সদর উপজেলা খেলার মাঠে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে চলছে মাসব্যাপী দ্বিতীয় সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2016। রয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক নানা পণ্যের 150টি স্টল এবং 20টি প্যাভিলিয়ন। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলছে এবং এটি কিন্তু উন্মুক্ত থাকছে সবার জন্য। সুনামগঞ্জের জগন্নাথপুরের আয়োজনটির দিকে যাই, যেটি গতকালও জানিয়েছিলাম, খুদেদের নিয়ে করা হচ্ছে আয়োজনটি। চমৎকার একটি আয়োজন, যেটি জগন্নাথ উপজেলার
চারুকারু বিদ্যালয় জগন্নাথ আর্ট স্কুলের উদ্যোগে চলছে। এখানে 7 দিন ব্যাপী চিত্র প্রদর্শনী হচ্ছে। প্রদর্শনীতে আর্ট স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের আঁকা 110টি ছবি স্থান পেয়েছে। প্রত্যেকদিন সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত সবার জন্য খোলা থাকছে এটি, এবং 19 মে পর্যন্ত চলবে। গতকালও যেটি বলেছিলাম যে বাবা মায়েরা আপনাদের সন্তানদের নিয়ে চলে যাবেন। যাদের আঁকা এখানে স্থান পেল তারা তো নিঃসন্দেহেই যাচ্ছেন, যাদের আঁকা এখানে স্থান পায়নি তারাও কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ওই বাচ্চাদেরকে নিয়ে দেখাতে চলে যাবেন, কারণ এটা না শিশুর মনন বিকাশে অনেক বেশি সহায়ক। এবারে কক্সবাজার বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবণী পয়েন্টে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে 3 দিন ব্যাপী বিচ ফুটবল টুর্নামেন্ট 2016। এই প্রতিযোগিতায় মোট 8টি দল অংশগ্রহণ করেছে এবং চলবে 18ই মে পর্যন্ত। অনেকগুলো আয়োজনের খবর জানালাম, কিন্তু তার থেকেও বেশি আয়োজন প্রতিদিন বাংলাদেশে চলে। যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও, কারণ আপনার মাধ্যমে আমরা জানতে পারছি নানান রকমের এই আয়োজনগুলোর খবর। তাই যারা নতুন করে এই দায়িত্বটা নিতে চান, আপনারা যদি জানাতে চান যে আপনার এলাকায় যে আয়োজনটি হতে যাচ্ছে সেই আয়োজনের আয়োজক কারা, সেই আয়োজনটি কতদিন ব্যাপী, কয়টা থেকে কয়টা পর্যন্ত, উদ্দেশ্য কি, সব কিছু লিখে পাঠিয়ে দিন facebook.com/সকালে বাংলাদেশ, ইনবক্স করে দিন আমাদেরকে। আমরা পরদিন সকালে বাংলাদেশে আপনাদের সাথে এটা শেয়ার করব। একেবারেই তাই। এবং এই মুহূর্তে যেটি জানাতে চাই যেটা হচ্ছে সকাল, যেটা ছাড়া অসম্পূর্ণ থাকে, কারণ সকালবেলা উঠেই দেশের বাইরের হাল হকিকতের খবর আমাদের নিতেই হয়। তাই দৈনিকগুলো, কয়েকটি বহুল পঠিত দৈনিক আমরা তুলে নিলাম, কয়েকটা করে শিরোনাম জানিয়ে দিচ্ছি। তবে তাই হোক, প্রথমেই দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে তনু হত্যাকাণ্ডের ইস্যুতে। এই শিরোনামটি চেয়েছে জাতীয় এই দৈনিকটি। বিশেষ যে কটা শিরোনাম রয়েছে সাথে সাথে সেগুলো জানিয়ে দিচ্ছি। যেমন আসলাম চৌধুরী 7 দিনের রিমান্ডে, নতুন করে চাপে পড়েছে বিএনপি। এছাড়া দেখতে পাচ্ছি সীমান্তে হত্যার যৌথ তদন্ত করবে বিজিবি বিএসএফ, 6 দিনের সীমান্ত সম্মেলন শেষ। পরিবারে চাই প্রিয় বাবা, এটা হচ্ছে নারীর পক্ষে পুরুষ, মনসুরা হোসাইনের লেখা, পড়তে পারেন সেটিও। এছাড়া অবশেষে নিবন্ধিত হলো প্রতিবন্ধী মাহিনুরের সিম। শেষ পাতায় চলে যাই, যেখানে রয়েছে নারায়ণগঞ্জে শিক্ষককে কানে ধরে উঠবসের ঘটনার তদন্ত হচ্ছে। টিনা। যুগান্তর এ পর্যায়ে আমার হাতে শুরুতেই যেটি জানাচ্ছি সেটি হচ্ছে আসলাম চৌধুরীর, ওনাকে যে গ্রেফতার করা হয়েছে সেটা নিয়ে বেশ কয়েকটি শিরোনাম এসেছে যুগান্তরে। আমি শুরুতে যেটি পড়ছি সেটি হচ্ছে দ্রুত ক্ষমতা দখলের টার্গেট বিএনপির, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন আসলাম চৌধুরী, দাবি ডিবির 7 দিনের রিমান্ড মঞ্জুর। আসলাম চৌধুরীর বিস্ময়কর উত্থান, এটি নিয়ে একটি কলাম লেখা হয়েছে। আর এরপরে যেটি পড়ছি সেটি হচ্ছে বঞ্চিত কর্মকর্তাদের পাশে দাঁড়ালেন মন্ত্রী আশরাফ, এটি একটি শিরোনাম এসেছে যুগান্তরের প্রথম পাতাতেই। উইলিয়াম টডের সঙ্গে বৈঠক, সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে বিএনপি, এটিও প্রথম পাতাতেই পাবেন। নির্বাচনী ভুরিভোজ সচিত্র প্রতিবেদন, এটি একটি শিরোনামে যুগান্তর জানাচ্ছে কালুখালীতে আওয়ামী লীগ প্রার্থীর প্রচার, এবং ছবির নিচে ক্যাপশন যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে কালুখালীর মৃগী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী সভায় আসা ব্যক্তিদের জন্য রান্না করা হচ্ছে। শেখ হাসিনার 36তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। আমি একটু শেষ পাতাতে চলে যাই, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ শেষ পাতাতে দেখতে পাচ্ছি। শুরুতেই হজ শিডিউল নিয়ে বিপাকে বিমান, এটি এসছে শেষ পাতাতে, বিস্তারিত পাবেন। ভাড়া করতে পারেনি কোনো উড়োজাহাজ, এটি রয়েছে। এবং সাক্ষাৎকারে ফিলিস্তিন সিডিএ ইউসেফ রামাদান, বৈঠকে সবচেয়ে বেশি প্রমাণ ভারতের হাতে, এটি রয়েছে একটি শিরোনাম। আসলাম চৌধুরী বৈঠক শুধু এক কাপ চা খাওয়া নয়, বাংলাদেশ প্রমাণ চাইলে অবশ্যই তথ্য দেওয়া হবে। এই শিরোনামটিরও বিস্তারিত পড়ে দেখবেন, যুগান্তরের শেষ পাতাতে রয়েছে। এবং একটি দুঃখের সংবাদ, সেটি হচ্ছে প্রবীণ সাংবাদিক সাদেক খান আর নেই, এটিও শেষ পাতাতে রয়েছে যুগান্তরে। দুঃখজনক টিনা। এবারে জানাবো সমকাল থেকে প্রধান এবং উল্লেখযোগ্য শিরোনামগুলো থাকছে। নামী প্রকল্প প্রধান শিরোনাম করেছে এই শিরোনামটিকে দৈনিক সমকাল। 23 মন্ত্রণালয়ের 59 প্রকল্পে গড় অগ্রগতি, মাত্র 3%, ক্ষুব্ধ প্রধানমন্ত্রী। আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে, 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ড। বেতন স্থগিত হওয়ার ঝুঁকিতে লক্ষাধিক সরকারি চাকরিজীবী। ধর্ষিত হয়েছিলেন তনু, সিআইডির পরীক্ষা মিলেছে আলামত। মহাপরিচালক পর্যায়ের বৈঠক সমাপ্ত। সীমান্ত হত্যায় যৌথ তদন্ত করবে বিজিবি বিএসএফ। এবং শেষ পাতা যাচ্ছি না, প্রথম পাতার শেষ যে শিরোনামটি সেটি বলছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল হক হত্যা মামলার একটা শিরোনাম রয়েছে, জিএমপি সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। টিনা।
দৈনিক ইত্তেফাক আমার হাতে রয়েছে, তনু প্রসঙ্গটা ইত্তেফাকেও এসছে। আমি শিরোনাম শুরু করতে চাই মানে জানানো, সেটা হচ্ছে পলিটিক্যাল নিউজ দিয়ে বিনা ভোটে জয়ের সব রেকর্ড ভঙ্গ, 6 ধাপে ইউপি নির্বাচন, 197 জন চেয়ারম্যান ভোট ছাড়াই নির্বাচিত, 554 জন ইউপিতে প্রার্থী দিতে পারেনি বিএনপি। এটি রয়েছে প্রধান শিরোনাম হিসেবে দৈনিক ইত্তেফাকের। আমি বিব্রত ও লজ্জিত, শিক্ষামন্ত্রী বলেছেন এটি শিক্ষককে কান ধরে উঠবস করার ঘটনায় উনি এই মন্তব্য করেছেন। এবং ডান দিকে যেটি যুগান্তরেও ছিল, আমি পড়িনি যুগান্তর থেকে, ইত্তেফাক থেকে পড়তে চাই। শেখ হাসিনার 35তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ওনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর কন্যাকে নিয়ে বেশ হাস্যোজ্জ্বল ছবি দৈনিকগুলোতে এসছে, ইত্তেফাকেও এসছে। আর নেপথ্যের মিস্টার রহমান কে খুঁজছে একাধিক গোয়েন্দা সংস্থা, এটি একটি শিরোনাম দেখতে পাচ্ছি। 7 দিনের রিমান্ডে আসলাম চৌধুরী, সেই প্রসঙ্গেই বিভিন্ন শিরোনাম হয়েছে, তারই দুটো পড়লাম আমি। গাজীপুরে 8 বছরের শিশুকে ধর্ষণের পরে হত্যা, লাশ মিলল সেপটিক ট্যাঙ্কে। একটি সচিত্র প্রতিবেদন, আরও একবার ন্যাক্কারজনক এই ঘটনাগুলো ঠিক এড়ানো যাচ্ছে না শিরোনাম হিসেবে আমাদের দৈনিকগুলোতে, কারণ এত ব্যাক টু ব্যাক এত ঘটনা ঘটছে গত 2 বছরে। এবং যেহেতু বিজেপি বিএসএফ সম্মেলন গেল, সেই প্রসঙ্গে আপডেট হচ্ছে, ইত্তেফাক জানাচ্ছে সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে যৌথ চেষ্টা চলবে, বিজেপি বিএসএফ সম্মেলন। এই তো, শেষ পাতায় আর গেলাম না, প্রথম পাতায় মোটামুটি এগুলোই ছিল। কৃত্রিম প্রকল্পে ভারতের পানি প্রত্যাহারের প্রভাব, পদ্মা ধুধু বালুচর, এটাকে প্রধান শিরোনাম করেছে জাতীয় দৈনিক জনকণ্ঠ। এছাড়া যে শিরোনামগুলো দেখতে পাচ্ছি, যেমন নাতনি কোলে উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রী, এখানে একটা ক্যাপশনও আছে, সেটা হচ্ছে লন্ডনের জেমস কোর্টের তাজ হোটেলে ভাগ্নি টিউলিপ সিদ্দিকী এমপির নবাগত কন্যাকে রবিবার কোলে তুলে আদর করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 195 পাক সেনার বিচার সম্ভব, জোরালো হচ্ছে বিচারের দাবি। এছাড়া দেখতে পাচ্ছি বৃহস্পতিবার $11 বিলিয়ন ঋণ চুক্তি অনুস্বাক্ষর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এবং সীমান্তে হত্যাকাণ্ড যৌথভাবে তদন্ত করবে বিজিবি বিএসএফ। এটা সবগুলো জাতীয় দৈনিকই আমরা খুঁজে পেয়েছি, টিনা। ডেইলি স্টারেও কিন্তু এটি রয়েছে, শেষ পাতাতে ডেইলি স্টারে পাবেন বিজিবি বিএসএফ টু কন্ডাক্ট জয়েন্ট প্রোব, এটি জানাচ্ছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার থেকেই শিরোনাম জানাচ্ছি, শুরুর পাতায় চলে আসছি। ডেইলি স্টার যেটি লিড করেছে সেটি হচ্ছে নাথিং ফ্রি ইন প্রিজন, স্টে ইন ঢাকা জেল মোর এক্সপেন্সিভ দ্যান লিভিং ইন ঢাকা, এটি রয়েছে শিরোনাম করেছে বেশ ইন্টারেস্টিং করে ডেইলি স্টার। বিস্তারিত নিঃসন্দেহে পড়ে দেখবেন, কারণ আমাদের অনেক বাস্তবতা উঠে এসছে এখানে। তনু প্রসঙ্গটি ডেইলি স্টারে উঠে এসছে, এভিডেন্স অফ রেপ ফাউন্ড, ফাইনালি সিআইডি কনফার্মস after DNA tests shortens list of suspects, এটি জানাচ্ছে ডেইলি স্টার। আসলাম প্রসঙ্গে ডেইলি স্টার বলছে মেট আসলাম বাট নো সিক্রেট প্লট, সাফাদি টেলস বিবিসি, এটি রয়েছে ডেইলি স্টার। হিউমিলিটিয়েশন অফ নারায়ণগঞ্জ টিচার, গভর্নমেন্ট ওপেন্স প্রোব, এটি জানাচ্ছে ডেইলি স্টার। এবং বুড়িগঙ্গা নিয়ে বেশ বড় একটি সচিত্র প্রতিবেদন দেখতে পাচ্ছি, যেহেতু বুড়িগঙ্গার দূষণ নিয়ে ব্যাক টু ব্যাক অনেক কথা হচ্ছে, কিংবা বিচ্ছিন্নভাবে অনেক বিশ্লেষণ হচ্ছে, মতামত এসছে, কিন্তু বুড়িগঙ্গার সেই একই চেহারা এখনও অবধি আমরা দেখতে পাচ্ছি। ডেইলি স্টার শিরোনাম যেটি করছে সেটি হচ্ছে প্ল্যান টু রিভাইভ ব্যাটার্ড বুড়িগঙ্গা, এটি রয়েছে। এবং শেষ পাতা থেকে যেটি বললাম যে বিজিবি বিএসএফ যৌথভাবে প্রোবে নামবে, সেটি ডেইলি স্টারও বলছে। এবং অ্যানথ্রাক্স ইনফেক্টস 40 more people ভিলেজ ইন সিরাজগঞ্জ, যেহেতু অ্যানথ্রাক্সের খবরটি আমরা জেনেছিলাম আগে, আরও 40 জনকে মানে শনাক্ত করেছে, হ্যাঁ শনাক্ত করা হয়েছে, সেটাই জানাচ্ছে দ্য ডেইলি স্টার। আরও কয়েকটি শিরোনাম দেখতে পাচ্ছি, যেগুলো আপাতত মানে সময় স্বল্পতার কারণে জানাতে পারলাম না। তো দর্শক, সবসময়ের মতো করে জাতীয় বেশ কিছু ইস্যুকে প্রধান শিরোনাম করে জাতীয় দৈনিকগুলো তাদের শিরোনামগুলো সাজিয়েছে। আমরা দেখলাম যে অনেকগুলো কমন ইস্যু ছিল, যেমন তনু হত্যাকাণ্ডের যে একটু অগ্রগতি হয়েছে এবং সেই অগ্রগতিটা তুলে ধরা হয়েছে। এছাড়া তুমি যেটা বললে যে বিজেপি বিএসএফ আসলাম চৌধুরী, হ্যাঁ এই প্রসঙ্গটি নিয়েও বেশ অনেকগুলো কয়েকটি শিরোনাম বিশ্লেষণ রয়েছে আমাদের দৈনিকগুলোতে। এবং বিজেপি বিএসএফ যেহেতু সম্মেলন গেল, তাই যৌথভাবে শূন্যের কোঠায় নামিয়ে আনার কথা ভাবছেন। এটা যদি সীমান্ত হত্যা আসলেই শূন্যের কোঠায় নেমে যায়, বাংলাদেশের থেকে এর থেকে ভালো খবর আর কি হতে পারে। তবে এটা কতখানি ইমপ্লিমেন্ট করা হয়, এটা বাংলাদেশবাসীর জন্য দেখার অপেক্ষার। আপাতত অন দ্যাট নোট আমরা আমাদের প্রথম বিরতিতে চলে যাই, অতিথিকে নিয়ে ফিরছি, সাথে থাকুন।
দর্শক বিরতির পর আরও একবার আমন্ত্রণ যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে শুভ সকাল আরও একবার। এবং যারা এখন বিভিন্ন কাজে বাসা থেকে চলে যাচ্ছেন, যেহেতু গ্রীষ্মকাল, গরমের দাপট বাড়ছে, তাই নিশ্চয়ই আপনি আপনার ছাতাটা এবং বিশুদ্ধ পানি নিয়ে যাবেন। যাই হোক দর্শক, আপনাদেরকে বলতে চাই যে কিছুক্ষণ আগে টিনা যখন বিরতিতে গেল আমাদেরকে জানিয়ে গিয়েছিল যে একজন সম্মানিত অতিথি আমাদের সাথে যুক্ত হবেন। বলতে চাই যে শখ মানুষকে প্রায়শই সুখী করে তোলে এবং সুখী মানুষরাই নানা রকম শখে অনেক ধরনের ডেডিকেশন দিয়ে থাকে। তো এরকম নানা রকমের শখ আপনারও থাকতে পারে। আমরা দেখিয়েছিলাম যে এর আগে যে কবুতর পোষাকে নিয়ে আমাদের সাথে একজন অতিথি যুক্ত হয়েছিলেন, যিনি শখের বশে কবুতর পোষা শুরু করেছিলেন। এছাড়া আপনারা জানেন যে যারা কালেক্টর বা সংগ্রাহক তারা কিন্তু নানান রকমের কিছু সংগ্রহ করেন। এরকম একজন অতিথি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এনায়েত আহমেদ কায়সার। আপনাকে শুভ সকাল জানাচ্ছি। আপনি একজন মুদ্রা সংগ্রাহক। তো সর্বপ্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কেমন আছেন এবং প্রতিদিনের সকালটা আপনার কিভাবে শুরু হয়? আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। প্রতিদিন সকালে চাকরি করি, তো সকালবেলা উঠে চাকরিতে চলে যেতে হয়। আচ্ছা, তো আমি পাওয়ার বিস ইঞ্জিনিয়ার্সে আছি, হ্যাঁ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। আচ্ছা, আপনি সেটা কত সকালে শুরু হয়, মানে আপনার সকালটা আসলে কত সকালে শুরু হয়? মূলত 6টা থেকে আমার সকাল শুরু হয়, কারণ বেশ আর্লি, মানে প্রকৃত অর্থে যে হ্যাঁ সকাল সকাল সেটাই, হ্যাঁ সেটা। এটা আমরা হচ্ছে কি একটু এমফাসাইজ করে জিজ্ঞেস করি এজন্য, কারণ অনেকের সকাল 11টায় হয়, অনেকের সকাল 12টায় হয়, মানে সকাল বলেই কিছু থাকে না আর কি, কিংবা 7টা 8টা। তো ঠিক আছে, আমরা মোটামুটি মর্নিং একজন পার্সনকে পেলাম আজ আমরা আমাদের মধ্যে। দর্শকদেরকে আরেকটু একবার বলে নিই যে এনায়েত আহমেদ কায়সার উনি মুদ্রা সংগ্রাহক। উনি বিভিন্ন দেশের কারেন্সি সংগ্রহ করে থাকেন। বেশ ইন্টারেস্টিং, যেটা ছোটকাল থেকে আমরা বইয়ে পড়ে এসেছি, নিজেরা টুকটাক করে এসেছি, যে স্ট্যাম্প কালেক্ট করা, মুদ্রা কালেক্ট করা, কারেন্সি কালেক্ট করা। আজ আক্ষরিক অর্থেই যিনি অনেক অনেক মুদ্রা সংগ্রহ করেছেন, এরকম একজনকে পেলাম। তাই ওনার এই শখ, ইন্টারেস্টিং একটা শখ ওনার, এটা নিয়ে আরেকটুখানি বিস্তারিত জানবো। শুরুতেই এই শখের ব্যাপারটাতেই যাই, কখন থেকে শুরু করেছেন কালেক্ট করা? মূলত আমি 2010 সালের সেপ্টেম্বর মাস থেকে সিরিয়াসলি কালেকশন করা শুরু করেছি। সিরিয়াসলি? আর সিরিয়াসলি না কবে থেকে ছিল? মানে নরমালি শুরুটা কবে থেকে এটা জানা যাচ্ছে? মূলত ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন বড় ভাইকে দেখতাম ডাক টিকিট কালেকশন করতো। বড় ভাইয়ের থেকে এটা দেখেই 1997, 98 এইসব ওই সময় থেকেই কারেন্সি কালেকশন শুরু করি। তারপরে থেকে সিরিয়াসলি ভাবেন যে আমার তো এখন অনেক হয়ে গেছে, আরো একটু করা উচিত, তখন সিরিয়াসলি 10 থেকে শুরু করেন? মূলত প্রত্যেকটা কালেক্টরের অ্যাম্বিশন থাকে যে মানে যা পাইছে তার থেকে আরো বেশি পাই। আচ্ছা, সেরকম 2010 সাল থেকে শুরু চিন্তা করে দেখলাম যে ওয়ার্ল্ডের প্রতিটা দেশে অন্তত একটা হলে কয়েন বা এবং ব্যাংক নোট যেভাবে হোক আমি কালেকশন করবই। সেই চেষ্টা থেকে এখন অবধি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন কি অবস্থা? করতে পেরেছেন? হ্যাঁ, সেটা কি অবস্থা? বর্তমানে আমার কাছে কয়েন আছে 305 দেশের এবং ব্যাংক নোট আছে 244 দেশের। আচ্ছা, এখনো অনেক দূর পথ বাকি আছে, কারণ বর্তমানে বিশ্বে অনেক দেশ তো বিলুপ্ত হয়ে গিয়েছে। তো বর্তমান জাতিসংঘের অধীনে আছে 197টা দেশ। ওই প্রত্যেকটা দেশেরই কয়েন এবং ব্যাংক আমার সংগ্রহে আছে। এখন চেষ্টা করছি বিলুপ্ত যে দেশগুলি আছে ওগুলি কারেন্সি কালেকশন করার জন্য। কিভাবে চেষ্টাটা করেন খুব জানতে ইচ্ছা করছে। মূলত আমি কালেকশন করি ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন দেশের বিভিন্ন কালেক্টরদের সাথে যোগাযোগ করি। তাদের সাথে আমি আমার দেশের কারেন্সি বিনিময় করে এভাবে কারেন্সি কালেকশন করে থাকি। বিনিময় করে বলতে এটা সেই অর্থে যদি আমি বলি কিনে নেওয়া বলতে পারি? না, কিনে নেওয়া একটা হচ্ছে বিভিন্ন ডিলার আছে, বাংলাদেশে যেমন আছে, দেশের বাইরেও আছে। আচ্ছা, তো ওদের থেকে অনেকে কিনে নেয়। তো আমি আবার সেই পথে না, আমার হচ্ছে আমি আমার দেশের কারেন্সি দিয়ে ওদের দেশের কারেন্সি হিসেবে কালেকশন করি। আচ্ছা, মানে সেটা বিভিন্ন বন্ধুর মাধ্যমে বিদেশ থেকে মানে এক্সচেঞ্জ করছেন, অর্থাৎ আমার কাছে একটা স্ট্যাম্প আছে, এটা আমি আপনাকে দেব, বিনিময়ে আপনি আপনার স্ট্যাম্প একটা দেশের আমাকে দিবেন। পারস্পরিক বোঝাপড়া এটা হয়ে থাকে, তাই তো? এবং বন্ধুত্ব একটা সৃষ্টি হয় এবং বিভিন্ন দেশের বিভিন্ন বন্ধুর সাথে খুব ভালো একটা রিলেশন গ্যাদার করে। মানে ওনারাও কালেক্টর, তাই তো? একই শখ ওনাদেরও, একই হবি ওনাদেরও। দর্শকদের যদি একটুখানি ক্যামেরাটা ক্লোজ করে দর্শকরা এখানে তাকালে দেখতে পারবেন টেবিলের উপরে বেশ উঁচু হয়ে আছে এখানে ফাইলস, যার ভেতরে কারেন্সি আর কারেন্সি। আমরা আরেকটুখানি পরে ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো শুরুতেই একটা এরকম ঘটনা আমি একটু জানতে চাই, যে দেশের কারেন্সি আপনার কালেক্ট করতে গিয়ে হয় না কোনো মেমোরেবল ঘটনা, যে এই দেশের কারেন্সি কালেক্ট করতে গিয়ে মানে এই ঘটনাটা হয়েছিল, এটা আমি কখনো ভুলবো না, এরকম কিছু? সেরকম ঘটনার কথা বলি, হয়তো বাংলাদেশে অনেকে জানেও না।
বাংলাদেশের 2 টাকা নোট দোয়েল পাখির ছবি সম্বলিত যেটা, সেটি কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সুন্দর নোট হিসেবে প্রথম স্থান অধিকার করেছিল। তাই নাকি? জি। আচ্ছা। তো একদিন ভোরবেলা পর্তুগালের একজন কালেক্টর উনি আমার কাছে বললো যে তোমার দেশের একটা দোয়েল পাখির একটা ব্যাংক নোট আমাকে দাও। আনফরচুনেটলি সেই নিউজটা তখন আমি পাইও নি। হ্যাঁ। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, আমি তোমাকে 2 টাকার একটা নোট দেবো, বিনিময়ে তুমি আমাকে কি দেবে? তখন সে আমাকে অফার করলো যে আমি তোমাকে 5 ইউরো দেবো, যার মূল্যমান কিন্তু বাংলাদেশে 2 টাকার চাইতে অনেক বেশি। অনেক বেশি। তো আমি তো প্রথমে সারপ্রাইজ ছিলাম, আমি যে তুমি কি 2 টাকার জন্য কি আমাকে 5 ইউরো দিতে চাচ্ছ? তখন সে বলছে হ্যাঁ অবশ্যই তোমাকে এটা দেবো। তো আমি তখন এটা বিশ্বাস করতে পারিনি। তারপর আমি একটা রিস্ক নিয়ে আমি ওর কাছে 2 টাকার নোট একটা পাঠিয়ে দিয়েছি, এবং কিছুদিন পরে দেখি সে আমাকে 5 ইউরো পাঠালো। এবং এর পাওয়ার কিছুদিন পরে আমি পত্রিকায় দেখলাম যে বাংলাদেশের 2 টাকার নোটটা ওয়ার্ল্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করছে সুন্দর, সবচেয়ে সুন্দর নোট হিসেবে। এটা আমার কাছে একটা মেমোরেবল ঘটনা। আচ্ছা। এবং ইন্টারেস্টিং নিঃসন্দেহে, এবং আমার মনে হয় এটা অনেকেরই জানা ছিল না, যেরকম আমিই জানতাম না এখন। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম এরকম 2 টাকা নোটটার ছবি, এবং পত্রিকাতেই এসেছিল এরকম। টিনা যেরকমটা বললো যে মেমোরেবল কোনো ঘটনা আছে কিনা, ঠিক এইভাবে জানতে চাইবো যে এমন কোনো ঘটনা আছে কিনা যে যেহেতু আপনি মুদ্রা বা কয়েন আপনি সংগ্রহ করছেন, একসাথে অনেকগুলো পেয়ে গেলেন মানে খুব কাকতালীয়ভাবে, এরকম কোনো ঘটনা কখনো ঘটেছে? এমন ঘটনা ঘটেছে আমার সাথে। নরওয়ে এক ফ্রেন্ডের সাথে আমার সাথে ফ্রেন্ডশিপ হয়েছিল, এবং ওকে আমি বললাম যে আমার কাছে তখন নরওয়ের কারেন্সি ছিল না। তো আমাকে বললাম যে তুমি তোমার দেশের একটা নরওয়ের কারেন্সি কি আমাকে দিবে, বিনিময়ে আমি তোমাকে আমার দেশের কারেন্সি দিব। তখন সে আমাকে বলল যে ঠিক আছে, তাহলে তুমি তোমার দেশে কিছু কারেন্সি আমাকে গিফট করো। তো আমি ওকে গিফট করার পর সে অবশ্য তখন সে একজন নরওয়ে একজন ফেমাস সিঙ্গার, উনি তখন ওয়ার্ল্ড ট্যুরে উনি ছিলেন জামাইকাতে। তো উনি বলেছে যে ঠিক আছে, আমি নরওয়েতে ব্যাক করে তারপর তোমার কাছে কারেন্সি পাঠাবো। তো আমি বাংলাদেশের 2 টাকা, 5 টাকা, 10 টাকা এবং 20 টাকা এই 4টা নোটের কাছে পাঠিয়েছিলাম। এবং সে নরওয়েতে আসার পর সে আমাকে ইউরোপে প্রায় 15 থেকে 16টা দেশের কারেন্সি একসাথে পাঠিয়ে দিয়েছিলেন, যেটা দেখে আমি সারপ্রাইজ হয়ে গেছি। হ্যাঁ, প্লিজেন্ট সারপ্রাইজ। বেসিক্যালি নাও আমার এই নরওয়ের ফ্রেন্ডটা এখনো আমাকে বিভিন্ন দেশের কারেন্সি কালেকশন করে আমার কাছে পাঠায়, এবং এর সাথে আমার খুব ভালো একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। আসলে এটা একটা বিশ্বস্ততারও জায়গা আমার মনে হয়, যে বিশ্বাস করে আমি পাঠাচ্ছি, জানিও না অপোজিশন পাঠাবে কিনা, আসলেই পরে পাঠিয়ে দেয়, মানে ওই হৃদ্যতার ওই জায়গাটা, বিশ্বাসের জায়গাটা আরো দৃঢ় করে না সম্পর্কের জায়গাটা। অবশ্যই। এবং বিশেষ করে দেশের বাইরে যে কালেক্টররা আছেন তারা যথেষ্ট হেল্পফুল, এবং বাংলাদেশেও কিছু কিছু কালেক্টর আছেন, মানে তাদের কাছ থেকেও মানে যেটা আশা করি তার চেয়ে অনেক বেশি পাওয়া যায়। আর কজন আছেন এরকম আপনারা বাংলাদেশে? আমি একজনের নাম না বললেই নয়, নাকি বিশেষ করে বাংলাদেশের কারেন্সি কালেকশনের ক্ষেত্রে উনি আমার মুশফিক ভাই। আচ্ছা। উনার কাছ থেকে আমি যা আশা করিনি যে উনি আমাকে বাংলাদেশের কারেন্সি কিন্তু অনেক রকমের ভ্যারাইটি আছে, এখানে এগুলো ছবিও আছে। আচ্ছা। তো ওই বিভিন্ন দেশের মানে বাংলাদেশের কারেন্সি উনি আমাকে একসাথে, মানে বাংলাদেশের কারেন্সি কালেকশনের ক্ষেত্রে উনি আমাকে অনেক ইন্সপিরেশন দিয়েছেন। এবং আমাদের তো যখন আমাদের সরকার চেঞ্জ হয়, এক একজন গভর্নর যখন এলেন বিভিন্ন আমল, শাসন আমলে, তখন তো কারেন্সির একটা চেঞ্জ আমরা দেখি, সেই সবগুলো আলাদা আলাদা করে ধরে আপনি কালেক্ট করেছেন? জি জি, আমার কাছে প্রতিটাই কালেকশন আছে। প্রত্যেকটা আছে স্বাধীনতার পরের থেকে? এখন স্বাধীনতার পর থেকে, যে নাসিক থেকে যেটা ইস্যু হয়েছিল প্রথম বাংলাদেশের ব্যাংক নোট, ওটা থেকে শুরু করে আজ অবধি যতগুলি নোট বাংলাদেশে ইস্যু হয়েছে প্রত্যেকটা নোটে, প্রত্যেকটা ডিনোমিনেশনের নোটও আমার কাছে আছে। আরে বাপরে, এটা একটু আমরা কোনো একটা দেখতে চাই, কারণ না দেখলেই নয়, এতগুলো ফাইল আমরা। এটা হচ্ছে বাংলাদেশ কারেন্সি। বাংলাদেশ কারেন্সি এটা, তাই না? আচ্ছা, সেই 1 টাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আচ্ছা, এটা আমি একটুখানি রিকোয়েস্ট করব দর্শকরা যেন, এখানে প্রতিটি ব্যাংক নোটই আলাদা আলাদা, এখানে কোনোটা একই নোট দুটো নেই, হ্যাঁ, এবং প্রত্যেকটার মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্য হয়তো চট করে আমার চোখে ধরা পড়বেও না, যেটা আপনি খুব ভালো বলতে পারবেন। তুমি যে নোটটা দেখছো ওই নোটটাই কিন্তু সেই নোটটা পিছনে যেটা, হ্যাঁ, দোয়েল পাখির নোটটা। এটা কি এটা সেটা? না, এই নোটটা কিন্তু একই নোট না, এটা হচ্ছে ইমার্জেন্সি ইস্যু নোট। এটা দেখবেন যে সিকিউরিটি যে থ্রেডটা আছে এটা কিন্তু মোটা, এটা 10 টাকার নোটের কাগজ দিয়ে এটা তৈরি করা হয়েছে। আচ্ছা। আর এটা হলো অরিজিনাল বাংলাদেশের প্রথম 2 টাকার নোট। আচ্ছা, দ্যাটস 2007 and 2010 দুই সময়ের ইস্যু হওয়া। আচ্ছা, এখানে দর্শকরা, সত্যি আমার মনে হয় দর্শকরা যদি একটু ক্লোজলি দেখতে পারতেন, এটা আসলেই ইন্টারেস্টিং। আমার কাছে একটু দিতে পারো তাহলে আমি একটু চেষ্টা করে দেখি, দর্শকদেরকে যদি একটু দেখানো যায়। দর্শক, এখানে
যে মুদ্রাগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলোই আমাদের পরিচিত, আমরা দেখেছি, হয়তো অনেকের ব্যক্তিগত সংগ্রহে আছে বা মানিব্যাগের একটা অনেকে পাতাগুলো একটু তুমি ইয়া করে। উল্টেও দেখিয়ে দাও, অনেকগুলো কাছেই অনেক রকম ভ্যারাইটি দর্শকরা দেখতে পাবেন। অনেকগুলো নোট, এটা 5 টাকার নোট দর্শকরা আপনারা দেখতে কখনো পাচ্ছেন, দেখেনি। একই সাথে অনেকেই। আস্তে আস্তে করে 5 টাকার নোটের আছে। এটা বিভিন্ন সময়ের নোট, টিনা যেমনটা বললো এবং কায়সার ভাই যেভাবে বললো। এটা হচ্ছে 10 টাকার নোট। এই যে নোটগুলো দেখা যাচ্ছে, এই নোটগুলো মধ্যে একটা নোটও আমি দেখিনি এর আগে। ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসের নাসিক, যাকে বলা আচ্ছা, নাসিক থেকে যেগুলো ইস্যু হয়েছিল এবং নোটগুলো। এগুলো 10 টাকার নোট দর্শক, এটাও 10 টাকার নোট। যাই হোক, আমাদের যেহেতু কায়সার ভাই আমাদের সাথে আছে এবং যেহেতু মুদ্রাগুলো উনি নিয়ে এসেছে, একটু পরে পুরো আমরা আরো আয়োজনের দেখিয়ে দেব দর্শকদেরকে। তবে আপাতত কাছে একটা বিরতিতে আমরা যাচ্ছি। দর্শক আমাদের সাথেই থাকুন, ছোট্ট বিরতির পরে ফিরছি, আরো অনেক দেখার বাকি আছে, তাই সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে ফিরে এলাম। আপনাদের প্রত্যেককে আরো একবার আমন্ত্রণ আমাদের এই সকালবেলার আয়োজন এবং শুভ সকাল। সেই সাথে যারা যারা বিরতির আগের অংশটা মিস করেছেন, আজ আমাদের সাথে স্টুডিওতে এনায়েত আহমেদ কায়সার, মুদ্রা সংগ্রাহক যিনি, উনি রয়েছেন। আরো কথা বলবো, তবে তার আগে যমুনার সর্বশেষ সংবাদ শিরোনাম জানতে নিউজ স্টুডিওতে চলে যাই সহকর্মী মাশরাফির কাছে। শুভ সকাল মাশরাফি। মাশরাফি, শুভ সকাল। শুভ সকাল আজমির। টিনা, আপনাকেও শুভ সকাল। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। ডিএনএ টেস্টে কুমিল্লায় নিহত কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের আলামত মিলেছে, এমনটাই জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার ডক্টর নাজমুল করিম খান। যমুনা নিউজকে তিনি জানান, তনুর পোশাক থেকে সংগ্রহ করা আলামত ডিএনএ ল্যাবে পরীক্ষার পর ধর্ষণের সাথে অন্তত 3 জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। গত 20 মার্চ হত্যা করা হয় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুকে। তার মরদেহের প্রথম দফা ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়, তনুকে ধর্ষণের কোনো আলামত মেলেনি। পরে দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলনের পর মরদেহ তুলে করা হয় দ্বিতীয় দফা ময়নাতদন্ত, তবে সেই রিপোর্ট দেয়া হয়নি এখনও। হাসনাইন হাসান নামের এক তরুণকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার স্বজনরা। রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকা থেকে সোমবার বিকেলে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন তার মা। হাসনাইন হাসানের সাথে তার এক বন্ধুকেও তুলে নেওয়ার পর সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। হাসনাইন হাসান পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরের ভাতিজা। গাজীপুরের ভোগড়া বাসন সড়ক এলাকায় আলেমা টেক্সটাইল নামে একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করে প্রায় 4.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত 11টার দিকে 9তলা ভবনটির 7 তলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ফ্লোরে। ফায়ার সার্ভিস প্রায় 4.5 ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 75-এ সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যার 6 বছর পর 1981 সালের এই দিনে দেশে ফেরেন তিনি। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পরই গতি পায় স্বৈরাচার বিরোধী আন্দোলন, বাড়ে গণসম্পৃক্ততা। তার নেতৃত্বে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মতৎপরতা ও গণমানুষের অধিকার আদায়ে সংগ্রামী ইতিহাসের নতুন দিগন্ত উন্মোচিত হয়। তারপর থেকেই নিরলসভাবে অধিকার বঞ্চিত মানুষের জন্য সংগ্রাম করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় মারা গেছেন অন্তত 17 জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, এখনও নিখোঁজ রয়েছে আরও স্থানীয় 2 গাইড সহ 4 জন। কর্তৃপক্ষ জানায়, দেশটির একটি বিশ্ববিদ্যালয়ের 70 জন শিক্ষার্থী উত্তর সুমাত্রা প্রদেশের দুয়া ওরনা জলপ্রপাত ভ্রমণে যায় রোববার। সে সময় বন্যার পানিতে ভেসে যান হতভাগ্য শিক্ষার্থীরা। 17 জনের মরদেহ উদ্ধার করেছেন স্বেচ্ছাসেবীরা। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন 300-রও বেশি উদ্ধারকর্মী ও পুলিশ সদস্য। চলতি মাসের শুরু থেকেই দেশটিতে মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে। বহুল আলোচিত পানামা পেপারসে নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে তুমুল আলোচনার পর ওয়াকআউট করেছে বিরোধী দল।
সোমবার প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে তার পরিবারের ব্যাপারে স্পষ্ট অবস্থান নেয়ার আহ্বান জানানো হয় অধিবেশনে। বরাবরের মতোই দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেন নওয়াজ শরীফ। বলেন, লন্ডনে সম্পদের পাহাড় গড়ার জন্য দেশ থেকে কোনো অর্থই পাচার করেনি তার পরিবার। শুধু তাই নয়, সৌদি আরবে ইস্পাত নির্মাণ প্রতিষ্ঠান তৈরির অভিযোগও এড়িয়ে যান তিনি। বরং আইনি প্রক্রিয়ায় পানামা পেপারসে নাম আসা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাউস স্পিকার সর্দার আয়াজ সাদিককে একটি পার্লামেন্টারি কমিটি গঠনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। 18th of May, Mohammad Ishaq Dar, Minister of Finance. আইএসের বিরুদ্ধে লড়াইয়ে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারকে অস্ত্র দিয়ে সহায়তা করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তি। সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায় এক বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান এই তথ্য। বলেন, জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা শিথিল করার আবেদনে যুক্তরাষ্ট্র ও বিশ্বশক্তিরা লিবিয়ার সরকারকে সমর্থন জানাবে। তিনি আরও বলেন, আইএস লিবিয়ার জন্য নতুন হুমকি, তাই জঙ্গিদের ঠেকানোটা জরুরি। গত মাসে লিবিয়ার সরকার সতর্ক করে দিয়ে বলেছিল, আইএসকে শিগগিরই থামানো না হলে তারা দেশটির বেশিরভাগ অংশ দখল করে নিতে পারে। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে টিনা ও আজমিরের কাছে। মাশরাফি, অসংখ্য ধন্যবাদ যমুনার সর্বশেষ সংবাদ শিরোনাম প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং যারা এখন আমাদের সাথে যুক্ত হলেন প্রত্যেকে শুভ সকাল জানাচ্ছি প্রবাসী দর্শকদেরকে ধন্যবাদ। এনায়েত আহমেদ কায়সার মুদ্রা সংগ্রাহক আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন এবং তার গল্পটা আমরা শুনছিলাম, তার অ্যাচিভমেন্টের কথা শুনছিলাম। জানতে ইচ্ছা হচ্ছে কায়সার ভাই, যে এই ধরনের শখ পূরণ করতে বা এই ধরনের শখ মেনটেন করতে কারো না কারো অনুপ্রেরণার দরকার হয়, কারণ এক সময়ের ব্যাপার আছে, ধৈর্যের ব্যাপার আছে। তো আপনার পরিবারে এরকম কেউ আছে কিনা যিনি আপনাকে প্রচন্ডভাবে ছায়া দিয়েছেন, যিনি আপনাকে অনুপ্রেরণা দিয়েছেন এরকম? যিনি বা যারা রাইট। অবশ্যই বাবা মার ইন্সপিরেশন ছাড়া তো এটা কোনোভাবে সম্ভব ছিল না, কারণ কারেন্সি কালেকশন একটা ব্যয়বহুল একটা শখ, এবং সেক্ষেত্রে আমার বাবা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। বিশেষ করে আমার বাবার কথা বলবো, আমি যখন কারেন্সি কালেকশন প্রথম থেকে শুরু করি তখন আমার বাবাই কিন্তু প্রথম আমাকে ব্যাংকনোট গিফট করেছিলেন, এবং সেটা লাইব্রেরিয়ার উনি ওনার এক কলিগের কাছ থেকে পেয়ে আমাকে গিফট করেছিলেন। আচ্ছা, তো বাবা মার মাধ্যমেই আমার মূলত এই কালেকশনে আমাকে এত দূর চলে আসা সম্ভব হয়েছে, ওনাদের মাধ্যমেই। আমরা যেটা জানতে পারি এবং টিনা যেটা বললো যে ব্যক্তিগতভাবে আমরা স্কুলে বসে অনেকেই এই ধরনের সংগ্রহের সাথে জড়িত ছিলাম। আমি নিজে স্ট্যাম্প কালেকশন করতাম। হ্যাঁ, আমিও করেছিলাম। তুমিও করেছো, কিন্তু এটা একটা সময় গিয়ে না প্রফেশনাল জীবনে গিয়ে এটা হয় না, কিন্তু আপনার হচ্ছে। হ্যাঁ, আপনার হচ্ছে, এবং দু একটা জাতীয় দৈনিকেও আপনার এই সফলতা গল্প এসছে। তো জানতে চাই যে রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক কোনো স্বীকৃতি আছে কিনা এই ধরনের সংগ্রহশালার? দুঃখজনক হলো সত্য যে আন্তর্জাতিকভাবে অনেক দেশেই কিন্তু এই কারেন্সি কালেকশনের উপরে তাদের বিভিন্ন অর্গানাইজেশন আছে। তো বাংলাদেশে আমরা কালেক্টররা মিলে কিছু অর্গানাইজেশন করছি, কিন্তু সরকারিভাবে এখন পর্যন্ত কোনো অর্গানাইজেশন গড়ে ওঠেনি। তবে বাংলাদেশে কিন্তু অনেকেই হয়তো জানে না, মিরপুর 2-এ টাকা জাদুঘর একটা আছে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে। তো ওই জাদুঘরে কিন্তু ম্যাক্সিমাম কালেকশন কিন্তু আমাদের কালেক্টরদের মাধ্যমেই ওইটা সমৃদ্ধ হয়েছে। আমাদের কালেক্টররাই ওখানে বিভিন্ন সময় বিভিন্নভাবে কারেন্সি ডোনেট করেছে, কিন্তু বাংলাদেশ সরকার থেকে সেভাবে এখনো সেভাবে কোনো ইনস্টিটিউশন গড়ে ওঠেনি বা সেরকম কোনো অর্গানাইজেশন এখনো নেই। সেক্ষেত্রে আপনারা কালেক্টর যারা রয়েছেন, কারণ এটা তো রিসোর্স, আমি বলবো আপনারা যারা আমাদের দেশের, আপনারা মিলে কিছু চিন্তা করেছেন যে আপনারা কোনো প্রস্তাবনা রাখবেন সরকারের কাছে যে এটা পৃষ্ঠপোষকতাটা রাষ্ট্রীয়ভাবেই দেয়া হোক, যেহেতু বিভিন্নভাবে আমাদের যে সিনিয়র কালেক্টর বড় ভাইরা আছেন তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন। আচ্ছা, তার মানে আপনাদের পরিকল্পনায় রয়েছে যে এটা যেন রাষ্ট্রীয় সেই স্বীকৃতিটা পায় বা রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতাটা ওই জায়গাটা তৈরি হয় সেটা করা। যেমন বিভিন্ন দেশে যারা বহির্বিশ্বে যে কালেক্টররা আছে অনেকে দেখা যায় ইবে থেকে বা বিভিন্ন অনলাইন শপ থেকে কিন্তু কিনতে পারছেন কারেন্সি, কিন্তু আমরা বাংলাদেশিরা কিন্তু সেই সুযোগটা পাই না। আমরা বিভিন্ন ভায়া হয়ে, কারণ বাংলাদেশে পেপল বা সেরকম অনলাইন যে ট্রানজ্যাকশন করবে সেরকম কোনো ওয়েবসাইট কিন্তু নেই। আচ্ছা, তো আমাদেরকে কালেক্টরদেরকে ক্যাশ টাকা দিয়ে কিনতে হয়, বা বিদেশে যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করে তাদের মাধ্যমে সম্পর্ক তৈরির মাধ্যমে করতে হয়। আমাদের যে রিলেটিভরা যারা বিদেশে আছেন তাদেরকে রিকোয়েস্ট করে তারা কিনে দিতে পারছে, কিন্তু আমরা ডিরেক্টলি কেনার সেরকম স্কোপ এখনো বাংলাদেশে তৈরি হয়নি। আচ্ছা, এই জায়গাটা থেকে আমি খুব এখন যেটা একটু জানতে চাই, এবং এটাই সম্ভবত শেষ প্রশ্ন আমাদের দিক থেকে, কারণ সময়টা একেবারে নেই আর, যেটা হলো সেটা হচ্ছে
আমাদের দেশে তো বললেন আপনাদের অনেক বেশি ঝক্কি পোয়াতে হয় যদি আমি কম্পেয়ার করি অন্যান্য দেশের কালেক্টরদের তুলনায়। সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে এরকম সুখের স্মৃতি তো ডেফিনেটলি একটা শুনলামও সুখকর স্মৃতি রয়েছে, ঝক্কি হয়েছে এরকম কোনো কিছু মনে পড়ে আপনার যে এই দেশের কারেন্সি কালেক্ট করতে গিয়ে আমার খুব ঝামেলা পোয়াতে হয়েছে যেটা আমি ভুলবো না? না, বলতে গেলে সেভাবে সে হয়নি, তবে একবার আমার এক বড় ভাইয়ের বন্ধু, উনি সাইপ্রাসে আছেন, তো উনি আমার জন্য প্রায় আধা কেজির মতো কয়েন উনি সাইপ্রাস থেকে যখন বাংলাদেশে আসছিলেন তখন নিয়ে এসেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশ বিমানবন্দরে ওনার কারেন্সিগুলো রেখে দেওয়া হয়েছে, মানে উনি আর এগুলো খুঁজেই পায়নি। আচ্ছা, তো ওটা শোনার পর খুব কষ্ট পেয়েছিলাম, কারণ একটা এক্সপেকটেশন ছিল যে অনেকগুলি কারেন্সি একসাথে পাচ্ছি। একসাথে অনেকগুলো দেশের, কিন্তু এটাও তো একটু সমস্যা যে যেহেতু আমাদের রাষ্ট্রীয়ভাবে এটার কোনো এখনো বললেন নেই ব্যবস্থা, বৈধতা নেই, এই কারণে আমরা আধা কেজি তো অনেক ওজনে, জি জি এটা তখন অবৈধ বলেই গণ্য অবৈধ হয়। বলে একেবারেই তাই গণ্য না, করা হবে। কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলিতে কিন্তু আধা কেজি কেন, আপনি যদি 10 কেজিও নেন একটা ট্যাক্স দিয়ে কিন্তু সেটাকে ইয়ে করা যায়, পাস করতে পারবেন, নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এবং কিন্তু বাংলাদেশে সেই সুযোগটা নেই, মানে এখন ট্যাক্স পর্যন্ত দিয়েও সম্ভব নয়, সুযোগ নেই। না, বাংলাদেশে এটা পুরোপুরি অবৈধ হিসেবে ধরে নেয়। কারণ স্বীকৃতিটা নেই, তার মানে বারবার করে মানে ওটাই বলতে চাচ্ছি যে আপনারা তাহলে নিজেরাই কেন রাষ্ট্রীয়ভাবে এটাকে স্বীকৃত করার জন্য কিছু করছেন না, কিংবা কোনো দিচ্ছেন না কোনো লেটার? হ্যাঁ, আমাদের আমি তো খুবই ছোট কালেক্টর, আমার চাইতে অনেক বড় বড় ভাইরা আছেন, বিভিন্ন অর্গানাইজেশন আছে আমাদের কালেক্টরদের, তো প্রাইভেটভাবে ওনারা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন। আচ্ছা, আমরাও আশাবাদী যে হয়তো ভবিষ্যতে এটা স্বীকৃতি পাবে, কারণ আসলেই তাহলে এগুলো তো আমাদের দেশে মানে জাদুঘরে রাখার মতনই, কারণ আমরা যারা এই জেনারেশন কিংবা পরবর্তী জেনারেশন আসছে, আমাদের আগের জেনারেশন ইনফ্যাক্ট, এতগুলো কারেন্সি এটা তো জাদুঘরে রাখার মতন, গিয়ে সবাই দেখেও তো আসতে পারবে। এবং ওয়ার্ল্ডের অনেক দেশের নাম যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, অনেক দেশের নাম কেউ জানেও না। হ্যাঁ, এখানে এরকম কোথায় আছে একটু বলেন তো কোনো কারেন্সি যেটা দেশটা বিলুপ্ত হয়ে গেছে কিন্তু আপনার কাছে কারেন্সিটা রয়েছে? যে এখানে যেমন এখানে এটা আছে? হ্যাঁ, প্রত্যেকটাতে একটা দুটো, যেমন ব্রিটিশ মালয় অ্যান্ড বর্নিও, যেমন এই দেশটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আচ্ছা, এটা মালয়েশিয়া আগে এটা একটু আজমির দর্শকদেরকে দেখিয়ে দাও ওই কারেন্সিটা। ওকে, হ্যাঁ, আমি দেখাচ্ছি, আপনি একটু যেটা বলছিলেন দর্শক দেখতে একদম পাচ্ছেন ডান দিকের ওপরেরটা। ডান দিকের উপরেরটা, অর্থাৎ এটা। হ্যাঁ, হ্যাঁ, এটা সম্পর্কে আপনি বলছিলেন। এটা ব্রিটিশ মালয় অ্যান্ড বর্নিওর কারেন্সি, যেটা মালয়েশিয়ার সাথে আরও বিভিন্ন দেশ মিলে একসাথে ছিল, এখন সেটি আর নেই, এখন প্রত্যেক মালয়েশিয়া, তারপরে থাইল্যান্ড, সিঙ্গাপুরে আলাদা হয়ে গেছে। আলাদা, হ্যাঁ। অর্থাৎ এই ধরনের মুদ্রা থেকে, এই ধরনের টাকা থেকে বা কারেন্সি থেকে কিন্তু আমরা সেই দেশের কালচার জানতে পারি, সেই দেশের ট্রেডিশন জানতে পারি, সেই দেশের অস্তিত্বটাও তো অস্তিত্বটা জানতে পারি, যেটা হয়তো এখন জানিও না। অস্তিত্ব ছিল কোনো এক কালে ওই দেশটা, কিংবা অনেকগুলো তো ইউনাইটেড ছিল, এখন আলাদা আলাদা সক্রিয় ভাগ হয়ে স্বাধীন ভূখণ্ড হয়ে গেছে। তো ওই জয়েন্ট থাকাকালীন সময় কারেন্সিটা, বিভিন্ন কলোনির ব্যাংক নোটও আছে, কলোনির ব্যাংক নোট কয়েন দুটি আছে। আচ্ছা। এবং অনেক দেশ এখনো স্বীকৃতি পায়নি, যেমন আমি বলতে পারি সোমালিল্যান্ড। সোমালিল্যান্ড, জি, সোমালিয়ার ভিতরে আরেকটি সোমালিল্যান্ড বলে আলাদা স্বাধীন ভূখণ্ড স্বাধীন হতে হয়নি, যাচ্ছে। কিন্তু তার স্বাধীন হতে চাচ্ছে, আচ্ছা, কিন্তু তাদেরও আলাদা কারেন্সি আছে। আচ্ছা, মানে নিজেদের কারেন্সি দিয়েই তারা কেনা নেওয়া করে, কিন্তু আলাদা কোনো রাষ্ট্র নয় সেটা। জাতিসংঘের মধ্যে স্বীকৃত নয়। বাহ। আচ্ছা, কায়সার আহমেদ, কায়সার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার মূল্যবান সময়, আপনার আবার কাজকর্মের দিকে চলে যেতে হবে, এর মধ্যে আপনি সকালবেলাটা আমাদেরকে দিয়েছেন, সফলতার গল্প বললেন, আপনার অ্যাচিভমেন্টের কথা বললেন, খুবই ভালো লেগেছে আমাদের। নিশ্চয়ই আপনার এই যে সংগ্রহশালা, আপনার এটি আস্তে আস্তে করে আরও বড় হবে এবং সমৃদ্ধ হবে, এটাই আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা। আর টিনা যেটা চাইছে, আমরা যেটা চাইছি, সেটা হচ্ছে আপনারা স্বীকৃতি পান একেবারেই রাষ্ট্রীয়ভাবে, তাই। এটা রাষ্ট্রের আন্তর্জাতিকভাবে, জন্যই এটাই দরকার। আমাদের কাম্য। আপনাকেও ধন্যবাদ এবং যমুনা টিভিকেও ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ করার জন্য। না, ভীষণ ভালো, মানে আমাদের জন্য এটা বেসিক্যালি অপরচুনিটি ছিল যে আমরা এতগুলো কারেন্সি একসাথে দেখতে পারলাম। আমার মনে হয় দর্শকরাও, আপনি ভীষণ ভালো থাকবেন এবং শুভকামনা থাকলো আপনার জন্য। আপনাকে দর্শক যারা আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় ভীষণ ভালো একটা সকাল কেটেছে, কারণ খুব ইন্টারেস্টিং, যেটা আমরা ছোটকাল থেকে দেখে এসেছি, শুনে এসেছি, আজ এরকম সচক্ষে দেখার একটা এতগুলো কারেন্সি সুযোগ হয়ে গেল। যাই হোক, একটা বিরতিতে চলে যাচ্ছি আমরা, শেষ বিরতি এটাই, ছোট্ট বিরতি, সাথেই থাকবেন।
দর্শক বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। সকালে বাংলাদেশ দেখছেন যারা এই মুহূর্তে যুক্ত হলেন প্রত্যেকে শুভ সকাল জানাচ্ছি। এবং এই মুহূর্তে যেহেতু বলছিলাম তখন যে গরমের কথা, এই গরমে বিশুদ্ধ পানি সাথে রাখাটাই বেটার, এবং বাসা থেকে আপনি যখন বের হবেন সেটা যদি সাথে রাখেন সেটা ভালো। এবং অপরিচিত লোকজনের কাছ থেকে বা রাস্তা থেকে যে খোলা পানি যেগুলো পাওয়া যায় বিভিন্ন জায়গায়, সেগুলো না খাওয়ার জন্য আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। একেবারেই তাই। এবং বিরতির আগে আমরা আমাদের যিনি অতিথি ছিলেন, খুব ইন্টারেস্টিং ওনার শখের কথা শুনছিলাম, চমৎকার অনেক উদ্যোগের কথাও আমরা জানাই। এই মুহূর্তে আরও একটা চমৎকার উদ্যোগের কথা জানাতে যাচ্ছি, যেটা হচ্ছে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় মাদক, বাল্যবিবাহ, যৌতুক এগুলো বেশ ইদানিংকালে দেখা যাচ্ছে। তো এগুলো বন্ধে এই পৌরসভা থেকে চমৎকার একটি উদ্যোগ আজ থেকে নেওয়া হয়েছে। এটা নিয়ে আরও বিস্তারিত রয়েছেন আমাদের সহকর্মী রুবেল, যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ থেকে সরাসরি। গোলাম মোস্তফা রুবেলের কাছে সরাসরি চলে যাই, বিস্তারিত তার থেকেই জেনে নেব। রুবেল, শুভ সকাল। শুভ সকাল টিনা। আসলে আপনারা জানেন যে যমুনা টেলিভিশন সিরাজগঞ্জে যৌতুক এবং বাল্যবিবাহ এবং মাদক এগুলো বৃদ্ধির কারণে আত্মহত্যার প্রবণতা অনেকটাই বেড়ে গেছে এমন একটা সংবাদ কিন্তু প্রচার করেছিল। এই সংবাদটি প্রচারের পর কিন্তু সিরাজগঞ্জের প্রশাসন অনেকটাই তাদের টনক নড়েছে, এবং এই বিষয়টি মাথায় নিয়ে বেলকুচি পৌরসভার মেয়র বেগম আশানুর বিশ্বাস তিনি উদ্যোগ নিয়েছেন যে এখানে তার এলাকা থেকে মাদক, বাল্যবিয়ে এবং যৌতুক নির্মূল করবেন। এই বিষয় নিয়ে তিনি আজকে একটা সচেতনমূলক প্রোগ্রাম করবেন সকাল 10টা নাগাদ। তিনি এই বিষয় নিয়ে কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন। কি পদক্ষেপ হাতে নিয়েছেন এটা তার কাছ থেকে আমরা এখন জানবো। আচ্ছা, আপনি তো এই যে আপনার এলাকার মাদক, বাল্যবিয়ে এবং যৌতুক বন্ধের জন্য কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন, কি পদক্ষেপ হাতে নিয়েছেন এবং এটা নির্মূলের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন? আসলে যমুনা টিভিকে ধন্যবাদ। আমি আমার পৌরসভায় মাদক, বাল্যবিবাহ এবং যৌতুক বিরোধী একটা কর্মশালা আমি হাতে নিয়েছি, কারণ এখানে প্রশাসন এবং সুশীল সমাজ যারা মাদক খান এবং বিক্রেতা সবাইকে আমি দাওয়াত করেছি, চিঠির মাধ্যমে দাওয়াত করে আমি এটা যাতে মাদক বিক্রেতা না বিক্রি করে, খাদক যাতে না খায় এবং বাল্য বিবাহ যাতে না হয়। বাল্য বিবাহ হওয়ার কারণে আমাদের এলাকায় এই নারীরা যৌতুক না দিতে পেরে বাল্য বিয়ে হওয়ার কারণে তারা আত্মহত্যা করে এবং বাচ্চা ডেলিভারি হতে গিয়ে তারা জীবনের সাথে যুদ্ধ করছে এবং অনেকে মারাও যাচ্ছে। তা আমি এই জন্য আমার পৌরসভাকে, বিশেষ করে মাদকটা আমার মাথায় বেশি কাজ করছে, কারণ মাদকের কারণে আমাদের অনেক ভালো ভালো সন্তান, শিক্ষিত সন্তান এবং যুবকরা আজকে ধ্বংসের পথে চলে যাচ্ছে। আজকে আপনারা দেখেন যে ঐশী একটা উচ্চ পর্যায়ের অফিসারের মেয়ে হয়ে তার বাবা মাকে কিভাবে এই মাদক সেবনের কারণে তার বাবা মাকে মেরে ফেললো। সে থেকে আমার মাথায় ছিল যে আসলে যুব সমাজ যাতে আর মাদকে না বলে, মাদক যাতে না খায়, বিক্রেতাও যেন বিক্রি না করতে পারে, সেই জন্য আমি আমার এলাকায় প্রতিটা ওয়ার্ডে আমি কর্মশালা, আজকে তো বড় আকারে আমি প্রশাসন এবং সুশীল সমাজ এবং মাদক বিক্রেতা এবং খাদককে নিয়ে আমি একটা কর্মশালা করছি। এর পরবর্তীই আমি আমার ওয়ার্ডে আমি এটা কর্মশালা চালিয়ে যাব, মানুষকে সচেতন করব, যাতে মানে একজন ডিসির বাড়ি, সে ডিসি আরামে থাকলো, তার বাড়ির পাশে যদি একজন মাদক সেবন করতে না পেরে যদি তার মাকে জব করে এবং তার ওয়াইফকে মারধর করে, এটা আসলে সহ্য করার মতো না। এই জন্য আমি মাদকটাকে বেশি মাথায় নিচ্ছি। সরকারও এটা নিয়ে অনেক সচেতন। আমি সরকারের পাশাপাশি আমরা সবাই আসলে একা, আমি পৌর মেয়র হয়ে একা এটা সমাধান করার কিছু নয়, সবাইকে এগিয়ে আসতে হবে এবং বিশেষ করে মিডিয়ারা যাতে এটা বেশি করে প্রচার করে, টিভিতে এটা মাদক খেলে কি হয় এবং বাল্য বিয়ে এবং যৌতুকের কারণে কি কি সমস্যাগুলো হয়, এটা যেন টিভিতে, প্রত্যেকটা টিভিতে এটা প্রচার হয় এবং যারা আমরা জনপ্রতিনিধি এবং প্রশাসন আছি তারাও যেন এটা সব সময় যেখানে বসি সেখানেই যেন এগুলো আলোচনা করি এবং যেখানে এই ব্যবসাগুলো হচ্ছে আমি মানুষকে নিয়ে এটা সচেতন করছি যে তারা যেন প্রশাসনকে জানায়, আমাকে জানায়, আমি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটাই আমার পূর্ণ পরিকল্পনা। ধন্যবাদ আপনাকে। আসলে টিনা, উনি যেমনটি বলছিলেন যে আসলে তার একা পক্ষে কিন্তু সম্ভব নয়, এই জন্য সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে এবং এই মাদক এবং যৌতুক বিরোধী এবং বাল্য বিবাহ বন্ধের প্রতি সবাইকে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কিন্তু তিনি এই পদক্ষেপটা হাতে নিয়েছেন। টিনা,
রুবেল, অসংখ্য ধন্যবাদ চমৎকার এই উদ্যোগের কথা আজ সকালে আমাদেরকে জানানোর জন্য, এবং যেরকমটি উনিও আশা ব্যক্ত করলেন যে গণমাধ্যমগুলো যেন জানায় বেশি করে আরও এর কুফল সম্পর্কে, তাতে যে করে সচেতনতা বাড়বে, কারণ একার পক্ষে কোনো পদক্ষেপ নিয়ে কিছু করা সম্ভব নয়। অবশ্যই আমরা যমুনা পরিবার তো একেবারেই কমিটেড সমাজকে এই সম্বন্ধে জানানোর জন্য, যেরকমটা আপনি মেনশনও করলেন যে একটা অলরেডি আমাদের দেখানোও হয়েছে রিপোর্ট, এবং তারই প্রেক্ষিতে ওখানকার প্রশাসন এগিয়ে এসছে। কারণ আমরা যমুনা পরিবার সবসময় সামনে থাকি এবং সামনে রাখি, তো অবশ্যই আমরা তো কমিটেড, এবং নিঃসন্দেহে ভবিষ্যতে যমুনা পরিবার এরকম আরও অনেক রিপোর্ট প্রচার করবে কিংবা সবসময় সোচ্চার থাকবে এই বিষয়ে সমাজকে সচেতন রাখার জন্য। এবং আমরা সচেতন সবসময়ের মতো করে এখনও, কারণ আমাদের শেষ করার আগে অনুষ্ঠানটা আমরা আপনাদের ছবিটি আপনাদেরকে দেখাতে হবে। রিবন আলীর পাঠানো ছবি, যে ছবির শিরোনাম সুখের পায়রা, কুষ্টিয়া থেকে পাঠানো ছবিটি দেখাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই ছবিটির জন্য, এবং দর্শক আপনারাও আমাদেরকে ছবি পাঠাবেন facebook.com/সকালের বাংলাদেশ। প্রতিদিন একটা করে ছবি নিশ্চয়ই আমরা দেখাবো আপনাদেরকে। অবশ্যই, এবং আজকের মতো চলে যাচ্ছি কারণ একেবারেই আর সময় নেই। তবে যাওয়ার আগে সাবধানে থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করেই চলে যাচ্ছি। আবার দেখা হবে আগামী দিন। শুভ সকাল। শুভ সকাল।